বান্ধবীর ভাইকে নিজের হবু স্বামী ভাবতেই আমার গা শিউরে উঠল। সাথে সাথে চরম পরিমাণে অবাকও হলাম। এই মুহূর্তে আমার সামনের সোফাতে বসে আছে আমার বান্ধবী ও তার বাবা, সাথে ওই বজ্জাত লোকটা, মানে নীলার ভাই, মিস্টার আরফান অভ্র। লোকটা কেমন যেন ভাব নিয়ে পায়ের উপর পা তুলে ফোন গুতাচ্ছে। দেখে মনে হয় কোনো এক দেশের রাজপুত্র। হুম, কি ভাব দেখো। নীলা আমাকে দেখছে আর মিটিমিটি হাসছে, যা আমার কাটা ঘায়ে নুনের ছিটের মতো মনে হচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। মেয়েটার পেটে পেটে এসব চলছিল তা আমি জানতামই না। ওকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর ওর ব্যবস্থা করছি। এসব ভাবতে ভাবতেই নীলার আব্বু আমাকে প্রশ্ন করলেন। মেঘাম্মু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি কেমন আছেন? মলিন হেসে বললাম আমি। আমি অনেক ভালো আছি আম্মু। আজ অনেক খুশিও। তোমাকে আমার ঘরে লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। এটার মতো খুশি আর কিছুতেই নেই। তিনি হেসে বললেন। আঙ্কেলের কথায় আমি ভীষণ লজ্জা পেলাম। আঙ্কেলের এমন কথায় নীলা বলে উঠল। শুধু তুমি খুশি নাকি? আমিও তো ভীষণ খুশি। আমার বান্ধবী, আমার ভাবি, কি মজা! আহা! নীলার এমন কথায় উপস্থিত সবাই হেসে উঠল। আর অভ্র ভাই আমার দিকে একবার তাকিয়ে আবার তার কাজে মন দিলেন। তাহলে এবার অনুষ্ঠান শুরু করা হোক। বলল আমার ছোট বোন মিঠি। আমার পাশে আমার ছোট বোন মিঠি বসে আছে। তার পাশে টিয়া আর মিনু আপু। আর অভ্র ভাইয়ের পাশে আমার বড় ভাই মুহিত বসে আছে। তার পাশে আমার বাবা, ফুপা, বড় আব্বু, ছোট চাচু সবাই। আরও কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। এবার আমাকে অভ্র ভাইয়ের সাথে বসানো হলো। আমার তো লজ্জা প্লাস কান্না দুটোই পাচ্ছে। তবে এটা ভেবেই আমি অবাক হচ্ছি, অভ্র ভাই আমাকে বিয়ে কেন করছেন। উনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারেন না, কারণ আমি একটু বেশি চঞ্চল বলে। আর উনি খুব গম্ভীর মানুষ, খুব কম কথা বলেন, যা আমার খুব অপছন্দ। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। দেখতে মাশাআল্লাহ হিরোর মতন। হাইট 6 ফিট, জিম করা বডি, গায়ের রং উজ্জ্বল ফর্সা। আর মুখের ফেস তো সেই মায়াবী। চোখ দুটো করেঞ্জা, যা যে কোনো মেয়েকে ঘায়েল করবে নিমিষেই। হাসলে গালে টোল পড়ে। অবশ্য এটা আমি তার একটা ছবিতে দেখেছি আর নীলার মুখে শুনেছি, কিন্তু নিজ চোখে কখনো দেখিনি। কারণ বজ্জারটাকে হাসতে কখনো দেখিনি আমি। দেখি শুধু মুখটা হুতুম প্যাঁচের মতো করে রাখে সর্বদাই। রাত 12টা 20 বাজে। আমি ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বেরোলাম। খুবই ক্লান্ত লাগছিল। এতগুলো মানুষের মধ্যে খুব আনইজি ফিল হচ্ছিল। এখন খুব ভালো লাগছে। বিছানায় গিয়ে আতশোয়া হয়ে বসলাম। তারপর বেড সাইডের পাশের টেবিল থেকে হুমায়ুন আহমেদের রূপা গল্পের বইটা হাতে নিলাম পড়ার জন্য। তখনই ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করতে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল অটোমেটিকলি। তার কারণ মেসেজটা হলো, এত রাতে শাওয়ার নেওয়াটা ঠিক হয়নি, ঠান্ডা লেগে যেতে পারে। সো নেক্সট টাইম যেন এমন ভুল না হয়, মাইন্ড ইট। কোন উগান্ডারে এটা? আমি শাওয়ার নিয়েছি, এটা জানলো কি করে? মস্তিষ্ক তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। এমনিতে একটা হুতুম প্যাচের কবলে পড়েছি। আর এই বেটা। এই তুই কে রে? আমি শাওয়ার নিয়েছি তুই জানলি কিভাবে? বজ্জাত। লিখেই সেই নাম্বারে সেন্ড করে দিলাম। কিন্তু এবার আর কোনো রিপ্লাই এলো না। তা দেখে আমি হতাশ হলাম। তাই ফোনটা পাশে রেখেই বই পড়তে শুরু করলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই ঠক পাষণ্ড লোকটার কথা। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মুখে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম, সে জীবনসঙ্গী হিসেবে চেয়েছে অন্য কাউকে। আর যাকে চাইনি, সে চেয়েছে আমাকে। হিসাবটা বড্ড বেমানান। 1 মাস আগের কথা। 2 বছর রিলেশনের পর সে আমায় বলতেছে, মেঘু, আমি তোকে বিয়ে করতে পারবো না রে। সরি। আমি তার এহেন কথায় সূক্ষ্মভাবে তার দু চোখে আমার দু চোখ রাখলাম। ইতিমধ্যেই তার কথাটা আমার কানে ঝুমঝুম করে বাজছে। হৃদয়টা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ মেঘু, আমি সত্যিই বলছি। মা বাবা কেউ তোর আমার সম্পর্ক মেনে নিবে না। এমনি তো তোর বাবা মাও না। ওরা জানে তুই আমি শুধু দুজন চাচাতো ভাই বোন। কিন্তু আমাদের এই সম্পর্কের ব্যাপারে তো কিছুই জানে না। আর আমার বিয়েও ঠিক হয়ে গেছে, সেটা তো তুই জানিস। আর বাবার মুখের উপরে তো আমি কোনো কথাই বলতে পারি না, তুই জানিসই তো। এটুকু বলেই থামল হৃদ ভাইয়া। আমি এতক্ষণ শুধু তার কথাগুলোই শুনে গেলাম, কোনো প্রতিবাদ করলাম না। মেঘু, কিছু বল। তুমি কি আমায় ভালোবাসো হৃদ ভাইয়া? হ্যাঁ বাসি। শুধু বাসি? প্লিজ আমায় ভুল বুঝিস না আমার মেঘু। না, কেন ভুল বুঝবো তোমায়? এখন ঠিকই বুঝছি। আগে ভুল বুঝতাম। তাচ্ছিলের হাসি দিয়ে বললাম আমি। মেঘু। প্লিজ হৃদ ভাইয়া, আমায় মেঘু বলে ডাকবেন না। আমার নাম মেঘা। আর মেঘু বলে ডাকার অধিকারটা শুধু আমার প্রিয় মানুষটার, আপনার না। তুই এটা বলতে পারলি মেঘু? প্লিজ মেঘু বলে ডাকবেন না। মেঘা আমার নাম।
আর এখন থেকে আপনি আমার চাচাতো ভাই, আর আমি আপনার চাচাতো ছোট বোন। আশা করি কি বলেছি বুঝতে পেরেছেন। বলেই ছাদ থেকে নেমে গেলাম আমি। রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার পাশে বসে পড়লাম। ডুকরে কেঁদে উঠলাম। কি বলল হৃদ ভাইয়া? সে আমাকে বিয়ে করতে পারবে না? তাহলে কেন আমাকে ভালোবাসা শেখালো? তার মায়ায় কেন জড়ালো এই আমাকে? 2 বছরের সব স্মৃতিকে এত সহজে ভোলা যায়? না, যায় না। তবে আমি ভোলার চেষ্টা করব। আর যাই হোক, নিজেকে কখনো কষ্ট দেব না। যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে কষ্ট দেব। হ্যাঁ, হৃদ ভাইয়াকে তার অপরাধের শাস্তি দেব। এসব মনে মনে বলেই চোখ মুছে উঠে দাঁড়ালাম। এরপর থেকে হৃদ ভাইয়ার সামনাসামনি হলে কথা বলতাম না, তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। কিছুদিন হলো তিনি কিছু কাজের জন্য দেশের বাইরে গেছেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, যা মেজাজটাকে বিগড়ে দিল। কাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা আর নামাজ পড়বা। মাইন্ড ইট। মেসেজটা দেখে মাথা ঘুরে গেল। এই লোকটা জানলো কিভাবে আমি দেরিতে ঘুম থেকে উঠি? এ আবার কোনো পেতাত্তা নয় তো? না হলে এত কিছু জানে কিভাবে? কথাটা ভাবার মতো। এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। হাতটা ছাড়ুন প্লিজ, লাগছে খুব। হাতটা এবার ভেঙেই দেবেন নাকি? হ্যাঁ, সামান্য একটা কথার জন্য আপনি এমন কেন করছেন? পাগল নাকি আপনি? ইউ নো হু আই অ্যাম? দাঁতে দাঁত চেপে বললেন অভ্র ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জানি জানি কে আপনি। আপনাকে চিনবো না তো কাকে চিনবো? মুখ বাঁকিয়ে বললাম আমি। এবার তিনি আগের চেয়ে দ্বিগুণ জোরে আমার হাতটা চেপে ধরলেন। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। প্লিজ হাতটা ছেড়ে দিন না, আর জীবনেও এমন কথা বলবো না, প্লিজ। এবার তিনি আমার দিকে শীতল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আমার হাতটা ছেড়ে দিলেন। আমি হাত ছাড়িয়ে দৌড়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। ক্যাম্পাসের বকুল গাছের তলায় বসে আছে নীলা সহ আমাদের ফ্রেন্ডস গ্রুপ। ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা বড় নিঃশ্বাস নিলাম। হাতটা চোখের সামনে ধরতেই বুকটা ছেদ করে উঠল। হাতটা ওই মিস্টার অভ্রর 5টা আঙুলের দাগ বসে গেছে। সেই দাগটা লাল বর্ণ ধারণ করেছে, জ্বলছেও খুব। ইচ্ছে করছে ওই রাক্ষসটার নাকটা কেটে টিকটিকির লেজে ঝুলিয়ে দেই। সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে, তোরা এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? মনে হয় আমাকে এই প্রথম দেখলি? হাতে ফু দিতে দিতে বললাম আমি। মেঘা, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আবার আমাদের ক্রাশের সাথে, না মানে অব্র ভাইয়ার সাথে। বলল জেরিন। তার সাথে তাল মেলালো রিনি, বিভা, অর্পাও। তো আজই তো বলতে এলাম কাল বিয়ে ঠিক হয়েছে। এই এই, তোরা আমার ভাবিকে এত হয়রান করিস না তো। এমনিতেই উনি হয়রান হয়ে এলেন। দুষ্ট হেসে বলল নীলা। আমি কঠোর দৃষ্টিতে নীলার দিকে তাকালাম। ও আমায় দেখে একটা শুকনো ঢোক গিলল। এই নীলা পেতনির জন্যই এত কিছু। আহারে নদী, এতই যখন ভাবির জন্য দরদ, তো ওখান থেকে আমাকে একা ফেলে কেটে পড়লি কেন? ওর পাশে বসে ওর কান চেপে ধরে বললাম আমি। আহ, লাগছে মেঘা, সরি। ওমা, এখন ভাবি থেকে মেঘা হয়ে গেলাম? তুই আমার বান্ধবী, প্লিজ কানটা ছাড়, ব্যথা পাচ্ছি তো। এই তোরা জানিস এই পেতনি কি করেছে? ওর নাক বোচা বাদর ভাইটার গলায় আমার মতো মুক্তোর মালা ঝুলিয়ে দিয়েছে। নীলার কান ছিঁড়ে দিয়ে বললাম আমি। হুম, জানি আমরা। নীলা আমাদের সব বলেছে। বলল রিমি। কি, তাহলে তোরা আগে থেকে এসব জানতি? হুম। রিমি, বিভা, জেরিন, অর্পা সবাই একসাথেই বলে উঠল। কি, তোরা এত বড় বেইমানি করলি আমার সাথে? রে, আর আমরা তো তোর ভালোর জন্যই এই বেইমানিটা করলাম। তোরা জানিস আমার বিষয়ে সব, তাও তোরা? কাঁদো কাঁদো কণ্ঠে বললাম আমি। হ্যাঁ, কিন্তু আমরা যা করেছি সেটা ভালোই করেছি। বলল নীলা। তোর ভালোর গুষ্টি কিলাই, পাই পাই করে হিসাব রাখবো তোরা আমার কি ভালো করলি। বলে বড় বড় পা ফেলে ক্লাসে গেলাম। নীলা, তোর ভাবিজি মনে হয় রাগ করেছে, তুই গিয়ে রাগটা ভাঙিয়ে দিস কেমন। বলল জেরিন। হুম, চল তোরা। বলেই সবাই ক্লাসের দিকে গেল। তোরা আমার ভালো করতে গিয়ে যে খারাপটাই করেছিস তা আমি পই পই করে বুঝতে পেরেছি। ওই রাক্ষসটা এবার আমার গোস্ত কেটে তেলে ভেজে ফ্রাই করে খাবে। মনে মনে বলতে বলতে ক্লাসে ঢুকলাম। 1 ঘন্টা আগের কথা। ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে নিচে নামতেই দেখলাম নীলা সোফায় বসে আছে। কিরে, তুই এখন এই সময়ে? কেন আসতে পারি না বুঝি? মুখটা ভার করে বলল নীলা। আমি সেটা বলিনি মিস নীলা পেতনি। মেঘা, তুই আবার আমাকে পেতনি বললি? কোমরে 2 হাত রেখে কিছুটা রেগে বলল নীলা। এই মেঘা, তুই নীলা মামনিকে রাগাচ্ছিস কেন? তো কি করবো মা, তুমিই বলো। ও তোর হবু ননদিনী, তাই ওকে আদর যত্ন খাতির কর। আমার খেয়ে দিয়ে কাজ নেই তো আর যে ওকে খাতির করতে যাব?
বলে নীলার দিকে তাকিয়ে ভেংচি দিয়ে দিলাম আমি। আন্টি দেখো মেঘা কি বলছে। বলে মা চলে গেল, সাথে আমরাও তার পিছে পিছে গেলাম। এরপর দুজনে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে আসতেই আমাদের সামনে একটা গাড়ি দাঁড়ালো। গাড়িটা দেখে বুঝতে পেরেছি এটা অভ্র বান্দরের গাড়ি। গাড়িতে ওঠো। এটুকু বলে চুপ গেল অভ্র ভাইয়া। নীলা গিয়ে পেছনের সিটে বসলো, সাথে আমিও পেছনের সিটে বসতে যাব অমনি অভ্র ভাইয়া বলে উঠল, মিস মেঘা, আপনার কি আমাকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ তো আপনি যেহেতু ড্রাইভ করছেন সেহেতু আপনি ড্রাইভারই। বলে জিভ কাটলাম। এ কি বলে ফেললাম আমি? অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালো অভ্র ভাইয়া। আমি কোনো কথা না বাড়িয়ে তার পাশে গিয়ে বসে পড়লাম। নয়তো উনি আমাকে মাথায় তুলে আছাড় মারবে, আর নয়তো মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেবে। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছাতেই নীলা চট করে নেমে ভার্সিটিতে ঢুকে পড়ল। আমি ওর এমন ব্যবহারে থ হয়ে গেলাম। তারপর নিজে গাড়ি থেকে নামতে নিলে হাতে টান পড়ল। মাথা ঘুরিয়ে পেছন ফিরে দেখলাম অভ্র ভাই আমার হাত চেপে ধরে আছে। আমি ভয়ে একটা শুকনো ঢুক গেলাম। কি 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 করছেন? একটু আগে আমায় যেন তুমি কি বলেছিলে? চোখের সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে বললেন তিনি। ড্রাইভার বলেছি, এটুকু বলেই তিনি আমার হাতটা খুব জোরে চেপে ধরলেন। তারপরেরটুকু তো আপনারা জানেনই। ভার্সিটিতে ক্লাস করাকালীন কারোর সাথে একটুও কথা বলিনি। ক্লাস শেষে একাই ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। এখন বেলকুনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছি। বিকেল 4:30 বাজে। আকাশটা আজ ভীষণ মেঘ করেছে। বড় বড় সাদা তুলনায় মেঘগুলো কালো কয়লার ন্যায় ধারণ করেছে। মনে হয় এক্ষুনি ভয়ঙ্কর ঝড়ো হওয়া শুরু হবে। শোষো করে বালু মিশ্রিত ঠান্ডা বাতাসগুলো গ্রিল ছেদ করে আমার সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোমকূপগুলো জেগে উঠেছে ঠান্ডা বাতাসের স্পর্শে। কেঁপে কেঁপে উঠছি মাঝে মাঝে। মনটা কেমন যেন আনচান করছে, কিন্তু কেন এমন হচ্ছে তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎই আমার এমন হয়, বিশেষ করে সেদিনের পর যেদিন হৃদ ভাইয়া আমাকে রিজেক্ট করেছিল। হৃদ ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম। সেদিন ওনার কথাগুলো শোনার পর আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়েছিলাম, কিন্তু তার মধ্যেও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে সবার সাথে মিশে হেসে খেলে বেরিয়েছিলাম। কিন্তু মনের ভেতরটায় তখন রক্তক্ষরণ হচ্ছিল। হৃদয়টা কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এখন আমার একটাই প্রশ্ন, এই ভাঙা হৃদয় কি জোড়া লাগবে কখনো? শুনেছি ভাঙা হৃদয় জোড়া লাগে না, তাহলে? এসব ভাবছি তখনই চেয়ারে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম সেই আননোন নাম্বার থেকে মেসেজ। মেসেজটা পড়েই আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। যাকে আমি ভালোবাসি না, যাকে আমি দু চোখেই সহ্য করতে পারি না, তাকে স্বামী হিসেবে কিভাবে মানবো? কিভাবে? উত্তরটা দিতে পারিস মিঠি? আপু তুই এসব কি বলছিস বলতো? অপ্র ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলতো, যে তাকে তুই দুই চোখে সহ্য করতে পারিস না? জানি না রে, বাট ওনার চালচলন মুড এসব আমার একদমই পছন্দ না। তুমি সবসময় পারফেক্ট মানুষকে পছন্দ করো, নিজের যাকে ভালো লাগে তাকে প্রাধান্য দাও কেন বলো তো? হৃদ ভাইয়া তো তোমার পছন্দের মানুষ ছিল, এখনো কি সে তোমার পছন্দের মানুষ আছে? বা ভালোবাসার? তোমার যাকে ভালো লাগে না তাকে অন্য কারো ভালো লাগতেই পারে, হয়তোবা ভীষণ। তোমার অপছন্দের মানুষটাকে যদি অন্য কারো ভালো লাগে, তাহলে তোমাকে সেই মানুষটার ভালো দিক, ভালো গুণ সব প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে। তারও কিছু স্বভাব, কিছু ভালো লাগা, তার মনের কথাগুলো তোমায় বুঝতে হবে। তবেই তুমি সেই মানুষটার প্রতি বিরক্ত হবে না, তার প্রতি তোমার একটা মুগ্ধতা তৈরি হবে। সবসময় একটা মানুষ তোমার সামনে যা দেখায়, ভেতরে তো সে তেমন নাও হতে পারে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলল মিঠি। আমি অবাক হয়ে মিঠির কথাগুলো শুনে যাচ্ছি। এতটুকু একটা মেয়ে, অথচ তার কথাগুলোর অর্থ বিশাল। আসলে এই কথাগুলো একদমই ঠিক। মেয়েটা অনেক বুঝদার। এতটা বুঝদার হয়তো আমিও না। ঠিক বলেছিস। হয়তো আমি একটু বেশি নেগেটিভ ভাবি অব্র ভাইয়ার ব্যাপারে। মিহি কণ্ঠে বললাম আমি। আপু আমার অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে, আমি গেলাম। বলেই চলে গেল মিঠি। মিঠি মেয়েটা ছোট থেকেই বড্ড শান্তশিষ্ট, বুদ্ধিমতী আর সহনশীল। এবার মিঠি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে, আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠব। 2 বছরের ছোট বড় আমরা, অথচ দুজনেই বন্ধু। কেউ বলবে না আমরা দুজন বোন, সবাই বলবে আমরা বন্ধু। না চেহারায় মিল, না ব্যবহারে, আর না আচরণে। আপুরে, প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা যেমন তুই ভোগ করছিস, তেমন আমিও। ভালোবাসার মানুষটাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখা বড্ড কষ্টকর, বলতে গেলে ভয়ঙ্কর এক গুমরানো যন্ত্রণা। যদি সেটা হয় ওয়ান সাইড লাভ, এই যন্ত্রণা নিজের মনের মধ্য থেকেই ধীরে ধীরে নিজের সর্বস্ব গ্রাস করে ফেলে।
না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। কথাগুলো মনে মনে বলেই চোখের কোণে এক ফোঁটা অশ্রু সযত্নে মুছে ফেলল মিঠি। তারপর নিজের রুমে চলে গেল। ছাদের এক কোণে হাঁটু মুড়ে বসে চোখ বুজে গিটার টুংটাং আওয়াজ তুলছে অব্র, আর তার পাশেই বসে আছে নীলা। ভাইয়া, একটা গান গা না প্লিজ, আমার কিউট ভাবিকে ডেডিকেটেড করে, প্লিজ। মিনতি কণ্ঠে বলে উঠল নীলা। অভ্র চোখ বন্ধ রাখা অবস্থায় নীলার কথা শুনে মুচকে হাসল আর গলায় সুর তুলল। গানটা শেষ করেই চোখ খুলল অভ্র। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সেই হাসির কারণে গালের মধ্যভাগে টোলটা লুকোচুরি খেলছে। নীলা এক দৃষ্টিতে চেয়ে দেখছে তার ভাইকে আর ভাবছে, আগের অভ্র আর এখনকার অভ্র আকাশ পাতাল তফাৎ। তার বদমেজাজি রাগী গম্ভীর ভাইটা এখন অনেকটাই পাল্টে গেছে। সেটা একমাত্র তার চঞ্চল দুষ্ট বান্ধবী মেঘার জন্য। উফ, এখন তো বান্ধবী নয়, ভাবি। হঠাৎ দমকা হওয়ার মতো আমার হৃদয়কে প্রেম স্পর্শে ছুঁয়ে গেল সে। তার কাজল রাঙা চোখে ভয়ঙ্করভাবে নেশাক্ত হয়ে পড়লাম। তার খোলা চুলের মিষ্টি ঘ্রাণ আমায় বারংবার মাতাল করেছে। তার চোখের অতল স্পর্শ করতে পারলেও সে তা পারেনি। কেন পারিনি বলতে পারিস নীলা? অভ্র আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো নীলাকে। ভাইয়া, মেগার হৃদয়ে সবটা জুড়ে বসত করছে হৃদ ভাইয়া। দীর্ঘ 2টা বছর ধরে খুব ভালোবাসে মেয়েটা হৃদ ভাইয়াকে। আর সেই জন্যই তো তোমার চোখের ভাষা বুঝতে পারছে না বা চাইছে না। নীলা ধীরে ধীরে বলল কথাগুলো। নীলার কথা শুনে অভ্রের বুক ছিঁড়ে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। হৃদয়টা ভারী হয়ে এলো। তীর তীর করে কাঁপতে থাকে তার হালকা গোলাপি ঠোঁটগুলো। হার্টবিট দ্রুত চলছে। হয়তো আমি একটু বেশি করে ফেলছি। অযাচিতভাবে এসেছে সে আমার জীবনে, এই অন্ধকারাচ্ছন্ন জীবনে এক টুকরো আলো হয়ে। ভাইয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই মেঘা তোমারই হবে। খুব করে ভালোবাসবে তোমাকে। মলিন হেসে অভ্রকে আশ্বাস দিল নীলা। সকাল সকাল ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে গাঢ় করে কাজল দিচ্ছি। তখনই বিছানার উপর থাকা ফোনটা টুং করে বেজে উঠল। সময়কাল মাত্র 3 সেকেন্ড। মানে মেসেজ এসেছে, কল নয়। দুপা এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম লাট সাহেব মেসেজ করেছে। নিচে তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। 2 মিনিট সময় দিচ্ছি, মাইন্ড ইট। মেসেজটা দেখে মেজাজটা বিগড়ে গেল। এই হুতুম প্যাচেটা আমার পেছনে আঠার মতো চিপকে আছে। যতই নিজের কাছ থেকে ছাড়াতে চাচ্ছি ততই আরো চিপকে যায়। বিয়ে না হতে এত অধিকার ফলায়, না জানি বিয়ের পর কি করবে। কাল রাতে এই লাট সাহেবের জন্য বৃষ্টিতে ভিজতে পারিনি। সোজাসুজি মেসেজে লিখেছে, খবরদার, বৃষ্টিতে ভেজার কথা মনেও আনবে না। আর যদি বৃষ্টিতে ভিজো তাহলে কালকের কথা তো মনেই আছে তোমার। মেসেজটা পড়ার পর কিছুক্ষণ থমকেছিলাম। মস্তিষ্ক জানান দিচ্ছিল এটা সেই হুতুম প্যাচা অব্র। আর এই 2 দিন ধরে উনি আমাকে থ্রেট দিচ্ছিলেন। এটুকু ভাবতেই মনে হলো লেট হয়ে যাচ্ছে। তাই বিছানার ওপর থেকে ব্যাগটা হাতে নিয়ে দ্রুত নিচে গেলাম। নিচে নামার সময় চোখ পড়ল সোফায় বসে থাকা হৃদ ভাইয়ার ওপর। তিনি একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। বুকটা ধক করে উঠল। কেমন এক অদ্ভুত যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। অথচ মস্তিষ্ক লাল সিগন্যাল দিচ্ছে। সেটা হচ্ছে রাগের। রাগ হচ্ছে কিছুটা বেইমানটাকে দেখে। তবুও নিজেকে সামলে স্বাভাবিকভাবে নিচে নামলাম। নিচে বড় আম্মু খাবার পরিবেশন করছে। আম্মু হয়তো ওপরে, তাই বড় আম্মুকেই বললাম, বড় আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি, ক্যান্টিনে খেয়ে নেব। আরে, এত তাড়াহুড়ো কেন? খেয়ে যা। না গো, তোমাদের জামাই ওয়েট করছে। ওর সাথে আজ ব্রেকফাস্টটা সেরে নিব, কেমন? মিষ্টি হেসে বললাম আমি। আমার কথায় মিষ্টি আসলো বড় আম্মু। আর ওপর দিকে হৃদ ভাই আমার কথা শুনে 440 ভোল্টের ঝটকা খেলেন। শূন্য চোখে চেয়ে আছে আমার দিকে। আমি মিটি মিটি হাসতে হাসতে বাসা থেকে বেরিয়ে গেলাম। মা, কি বলছে মেঘা? কেন রে, তুই জানিস না মেঘার বিয়ে ঠিক হয়ে গেছে? আকদও সম্পূর্ণ হয়েছে কিছুদিন হলো, উত্তর দিল হৃদের মা। না তো। অবিশ্বাস্য কণ্ঠে জবাব দিল হৃদ। মেঘা বলেনি তোকে? আমরা জানি মেঘলা হয়তো তোকে সব বলেছে, তাই আমরা নতুন করে আর কিছু বলতে যাইনি। হৃদের বুকটা মোচড় দিয়ে উঠল। কিন্তু কেন তা সে নিজেও জানে না। সে তো মেধাকে ভালোবাসে না। তাহলে এমন কষ্ট হচ্ছে কেন মেঘার বিয়ের কথা শুনে? এই যে মিস্টার ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আজ আপনার তরফ থেকে আমার পার্টি, প্লিজ। উত্তেজনা নিয়ে অভ্র ভাইয়াকে বললাম আমি। অথচ কথাটা বলেই নিজে নিজে অবাক হলাম। খুব অবাক। কে বলেছে আমি এখনো আপনাকে ভালোবাসি? আমি আপনাকে আর ভালোবাসি না।
আমি আপনাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। বেঈমান কোথাকার। এটুকু বলে নিজের হাত থেকে হৃদ ভাইয়ের হাতটা ঝটকিয়ে ছড়িয়ে নিয়ে ছাদ থেকে দ্রুত নেমে গেলাম। চোখে জমে গেছে কষ্টের নোনা জল। অদ্ভুত যন্ত্রণায় কাতরাচ্ছে এই হৃদয় আমার। হৃদ ভাইয়াকে দেখলে রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আজকের এই পরিণতির জন্য আমিই দায়ী। আমি যদি হৃদ ভাইয়াকে এতটা ভালো না বাসতাম, বিশ্বাস না করতাম, তাহলে এমন হতোই না। 6 মিনিট আগের কথা। কিছুক্ষণ আগে ছাদে গিয়েছিলাম শুকনো কাপড়গুলো তুলতে। ছাদে উঠতে হৃদ ভাই আমার হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরে আর বলে, মেঘু, সত্যি কি তুই এই বিয়েতে খুশি? অবশ্যই আমি খুব খুশি। মনের মতো একজনকে পেয়েছি। হ্যান্ডসাম, স্টাইলিশ, একজন বড় ইঞ্জিনিয়ার, বলতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট একজন মানুষ তিনি। তাহলে আমি এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে কেন খুশি হব না? আজব। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম আমি। মেঘু, তুই আমাকে ভালোবাসিস, তাহলে অন্য কাউকে? রেগে বলল হৃদ ভাইয়া। তার পরেরটুকু তো আপনারা জানেনই। রুমে বসে এসব ভাবছি তখনই দরজায় কেউ কড়া নাড়ল। চোখ মুছে দরজাটা খুললাম। দরজার বাইরে নীলা দাঁড়িয়ে আছে। ও দুপাটি দাঁত বের করে হেসে রুমে ঢুকলো। কিরে, তুই এই সময় এইখানে? অবাক হয়ে বললাম আমি। কেন? আমি আসতে পারি না বুঝি? এখন এটা আমার ভাবির বাড়ি, তো আমি যখন তখন আসতেই পারি। হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। এবার বল কেন এসেছিস? আজ এখানেই থাকবো। ভাইয়াও এসেছে, আর বাবা আজ কোম্পানির কাজে মালয়েশিয়া গিয়েছে। তোর আব্বু মানে আঙ্কেল আমাদের আজ ইনভাইট করেছে। বলল নীলা। তখনই রুমে ঢুকলো মিঠি টিয়া। সবাই এসে আমাকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। বাট এর কারণটা আমি বুঝলাম না। কিরে, তোরা আমাকে দেখে হাসছিস কেন? ভ্রুকুচকে বললাম আমি। আমাদের হ্যান্ডসাম দুলাভাইয়ের চোখ দুটো মেঘা আপুকে খুঁজছে, এত সুন্দর সুন্দর শালি থাকা সত্ত্বেও। বলল টিয়া। সেটা তো অবশ্যই। আমার ভাই অন্যদের মধ্যে লুচু না, সে শুধু তার হবু বউকেই দেখবে, আর কাউকে নয়। বলল নীলা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। দেখতে হবে না দুলাভাইটা কার? মিঠি টি শার্টের কলার ঝাঁকিয়ে বলল, তোরা থাক, তোদের দুলাভাইকে নিয়ে আমি গেলাম। বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দুলাভাই করে আমার কানটা ঝালাফালা করে দিল আল্লাহ। বিড়বিড় করে এসব বলতে বলতে সিঁড়ি দিয়ে নামতে গেলে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে নিলেই কেউ আমাকে ধরে ফেললো। ভয়ে চোখ দুটো বন্ধ হয়ে গেল। পিটপিট করে চোখ খুলে দেখলাম মিস্টার অভ্র আমার কোমর জড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে। তার এমন করে তাকানোতে আমার অস্বস্তি লাগছিল। এই যে ছাড়ুন আমায়, আর কত দেখবেন আমায়? নিজের হবু বউকে এমন ভাবে দেখছেন যেন জীবনে কোনোদিন দেখেনি। দুষ্টু হেসে বললাম আমি। উনি আমার কথায় ভ্যাবাচেকা খেয়ে গেলেন। হালকা কাশি দিয়ে আমাকে দাঁড় করিয়ে কিছুটা দূরে সরে গেলেন তিনি। আমি এবার তার কাছে গিয়ে পায়ের পাতা উঁচু করে তার গলা জড়িয়ে ধরলাম। তিনি আমার এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেলেন। বোঝার চেষ্টা করছেন আমাকে হয়তো। কি ব্যাপার স্যার? আপনাকে কিন্তু আজ অনেক হ্যান্ডসাম লাগছে। চোখ মেরে তাকে বললাম। আর ইউ ওকে? চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন তিনি। আমি তাকে অবাক করে তার ডান গালে টুক করে একটা চুমু খেয়ে বললাম, হ্যাঁ ডিয়ার হবু হাজবেন্ড, আমি ঠিকই আছি। বলে হাসতে হাসতে নিচে নেমে গেলাম। তিনি আমার দিকে এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। নিচে গিয়ে হাঁপাতে লাগলাম। উফ মেঘা, তোকে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল। কি অভিনয়টা না তুই করলি! নিজেই নিজেকে বললাম। ওনার অত কাছে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল। বুকটা ধক করছিল। ভয় হচ্ছিল যদি হনুমানটা কষিয়ে আমায় দুটো চর বসিয়ে দিত তখন। না জানি এখন আমাকে কি ভাবছেন তিনি। সে যাই হোক, একজনকে তো জ্বলতে দেখেছি। এতে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে মলম লাগানোর মতো কিছুটা শান্তি পেয়েছি। যখন আমাকে মিস্টার অভ্র পড়ে যেতে নিলে ধরে ফেললেন, তখনই চোখ খুলে আগে আমার চোখ পড়েছে হৃদ ভাইয়ার ওপর। তিনি ঠিক মিস্টার অভ্র ভাইয়ার পেছনে ওপরের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আর হৃদ ভাইয়াকে জ্বালাতেই এই কাণ্ডটা করলাম। এসব ভাবছি তখনই আমাকে ডাকলো আম্মু। মেঘা, এদিকে আয় তো একটু মা। কি হয়েছে মা, বলো। এগুলো ধর, এগুলো নিয়ে ছাদে যা। ওখানে ছোটরা সবাই আছে, কিছুক্ষণ ওখানে আড্ডা দিবে নাকি মিঠিরা? ও আচ্ছা, দাও। বলে নাস্তার ট্রেটা হাতে নিয়ে ওপরে গেলাম। ওপরে কেউ নেই, হয়তো সবাই ছাদে আছে। তাই ছাদের দিকে গেলাম। ছাদে সবাই গোল হয়ে আছে, সাথে হৃদ ভাইয়াও আছে। আমি গিয়ে নাস্তার ট্রেটা টি টেবিলে রাখলাম। তখনই চোখ গেল অভ্র ভাইয়ার ওপর। তিনি ছাদের এক কোণে দাঁড়িয়ে ফোনে হয়তো কারোর সাথে কথা বলছেন। মেঘাপু বস। বলে আমার হাত টেনে টিয়ার পাশে বসিয়ে দিল মিঠি। টিয়ার আরেক পাশে বসলো মিঠি। মোহিত ভাইয়ার পাশে নীলা, তার আরেক পাশে হৃদ ভাইয়া, আর তার পাশে হয়তো অভ্র ভাইয়া বসবেন। মেঘাপু, একটা গান গা। বলল মিঠি। না আমি গান পারি না।
না, তোকে গাইতেই হবে প্লিজ। হ্যাঁ, তোকে গাইতেই হবে। বলল নীলা। হ্যাঁ, নয়তো তোকে নাচতেই হবে। কি বলিস সবাই? বলে উঠল মিঠি। মিঠির কথায় সাড়া দিল হৃদ ভাই, অভ্র ভাই, আমাদের সবাই। এই না না, আমি গান গাবো, বাট নাচতে পারবো না, প্লিজ। তোরা তো জানিসই আমি নাচতে পারি না, মিনতি কণ্ঠে বললাম আমি। তাহলে গান গাওয়া স্টার্ট কর। তোর গান দিয়েই আড্ডা শুরু হোক। বলল নীলা। চোখ বুজে গলায় সুর তুললাম। দিল কা দরিয়া বে হি গয়া, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सब दे, मेरी जरूरत तू बन गया, बातें दिल की नजरों ने की, सच के रहा तेरी कसम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना जाने लगे हम, तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना জানে লাগে হাম। গান শেষ হতেই সবাই হাততালি দিতে লাগলো। আমার চোখ গিয়ে পড়লো অভ্র ভাইয়ার ওপর। তিনি অবাক দৃষ্টিতে চেয়ে আছেন আমার দিকে। আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিলাম। অভ্র অবাক হয়ে তার প্রেয়সীকে দেখছে। পুরো স্তব্ধ হয়ে গেছে সে মেঘার গান শুনে। গানটা অভ্রর আগে থেকে খুব পছন্দের, আর না চাইতেও আজ সে তার প্রিয় গানটা প্রিয় মানুষটার মুখে শুনলো। অনুভূতিটা পুরোপুরিভাবে অন্যরকম। জিজু, এসো এখানে। বলল টিয়া। উনি এসে বসলো হৃদ ভাইয়ার পাশে। জিজু, একটা গান গাও না প্লিজ, আপুকে ডেডিকেট করে। বলল মিঠি। হ্যাঁ ভাইয়া, প্লিজ। বলল নীলা। ওকে ওকে, আমার শালিকারা যেহেতু আবদার করেছে সেহেতু অবশ্যই। মেঘাপু, দেখো আমাদের জিজু কত ভালো। হেসে বলল টিয়া। আমি টিয়ার কথা শুনে মুখ বাঁকালাম, বাট কিছু বললাম না। অভ্র গাইতে শুরু করলো। তোর বর্ষা চোখে ঝরতে দেব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। এদিকে সবাই মুগ্ধ হয়ে অভ্র ভাইয়ের গান শুনছে, শুধু হৃদ ভাইয়া বাদে। তিনি রাগি রাগি ভাব নিয়ে বসে আছে, চোখগুলো তার লালচে আভায় ছেয়ে গেছে। নামান বলছি, আমাকে নামান। আমি কি ছোট বাচ্চা যে আমাকে কোলে নিতে হবে? ড্যাং ড্যাং করে সবার সামনে আমায় কোলে নিতে আপনার একটুও লজ্জা লাগলো না? বেলাজ কোথাকার, শয়তান একটা। এটুকু বলেই যে না অভ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়েছি, অমনি আমার আত্মা ফুরুত করে উড়ে গেল। এলিয়েনের মতো চোখগুলো লাল হয়ে গেছে, যেই দৃষ্টি আমাকে ভয়ঙ্কর কিছু জানান দিচ্ছে। দাঁতে দাঁত চেপে হয়তো রাগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্র ভাইয়া। সিঁড়ি বেয়ে রুমে নিয়ে গিয়ে রুমের দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে বিছানার দিকে এগোলো অভ্র ভাইয়া। তা দেখে আমি একটা শুকনো ঢোক গিলাম। কেন রাগের মাথায় এত প্যাচর প্যাচর করতে গেলাম? এখন কি হবে? আল্লাহ রক্ষা করিয়া আমায় এই হনুমানটার হাত থেকে। হঠাৎ আমাকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল অভ্র হনুমানটা। ব্যথায় কুকিয়ে এক প্রকার চিৎকার দিলাম আমি। কোমরটা হয়তো আর আস্ত নেই, হাড় হড্ডি যা আছে সব হয়তো গুঁড়ো হয়ে গেছে। ব্যথায় কান্না করে দিলাম আমি। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, সাথে ওই অভ্রটারও। চোখ বুজে কান্না করছি। হঠাৎ কারো উষ্ণ নিঃশ্বাস আমার মুখের ওপর। চট করে চোখ খুলে যা দেখলাম তাতে আমার চোখগুলো অটোমেটিকলি রসগোল্লার মতো হয়ে গেছে। কারণ অভ্র ভাই আমার খুব কাছে, 2 ইঞ্চির মতো ফাঁক আছে আমাদের মধ্যে মাত্র। আব্বা ভাইয়া আপনি? আর কিছু বলতে পারলাম না, তার আগে অভ্র ভাইয়া তার ঠোঁটে আমার ঠোঁট মিলাই দিল। আমি তো অবাকে চরম সীমায় পৌঁছে গেছি। হঠাৎ তিনি আমার ঠোঁট রুডলি কামড় দিতে লাগলো। ব্যথায় ছটপট করতে লাগলাম। এতে তিনি আরো দ্বিগুণ জোরে জোরে আমার ঠোঁট কামড়াতে লাগলেন। চোখের কোণ বেয়ে ব্যথার বহিঃপ্রকাশ ঘটছে। গলা কাটে মুরগির মতো ছটপট করতে লাগলাম, কিন্তু তার এতে কোনো ভাবান্তর নেই। তিনি আরামসে আমার ঠোঁট কামড়ে চলেছেন। কিছুক্ষণ পর অভ্র রাগ কমে গেল। সফটলি কিস করতে লাগলো। তার মায়াপরীকে ডুবে গেল তার মায়াপরীর উষ্ণ গোলাপি ঠোঁটগুলোতে। প্রায় 4 মিনিট পর ছাড়লো মেঘাকে। দুজনেই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অভ্র নিজেকে খুব করে কন্ট্রোল করার চেষ্টা করছে। অভ্র হনুমানটার কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে বিছানা থেকে নেমে বাইরে যেতে নিব, অমনি পেছন থেকে অভ্র ভাই আমার হাত টেনে তার বুকের সাথে আমার পিঠ মিশিয়ে নিল। কিছুটা কেঁপে উঠলাম আমি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, কেঁদে কেঁদে বললাম আমি। অমনি আমার চুলগুলো এক সাইড করে ঘাড়ে তার থুতনি রাখলেন। কেমন লাগলো মিসেস মেঘা? নিশ্চয়ই ফিলিংসটা জোস ছিল। এমন ফিলিংস আরও আসবে তোমার জীবনে যদি তোমার এই হবু বরটাকে রাগাও।
কিছু করার আগে তার পরিণামটা আগে ভেবে দেখিও যান। বলে আমার কাঁধে একটা কিস করে দরজা খুলে হনহন করে চলে গেলেন তিনি। আমি এখনো স্ট্যাচু হয়ে আছি। কেমন এক যন্ত্রণাময় অনুভূতির সাথে পরিচয় করলো এই আজব গম্ভীর বদমেজাজি হনুমান অভ্রটা। মনে মনে বলেই বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে কাঁদতে লাগলাম। ঠোঁট দুটো কেমন ব্যথা করছে। কিছুক্ষণ আগে সবাই আড্ডা শেষ করে নিচে যাবার জন্য উঠে পড়লো, সাথে আমিও। কিন্তু উঠতে গিয়ে ওমাগো বলে নিচে বসে পড়লাম। কি হয়েছে আপু? বসে পড়লে যে? পায়ে ব্যথা পেলে কিভাবে? আমার পাশে এসে বলল মিঠি। পায়ের রগ টান মেরেছে হয়তো। আমার হাতের ওঠার চেষ্টা করো। বলে মিঠি আমার হাত ধরে ওঠাতে চেষ্টা করলে পুনরায় উঠতে নিলে আবার বসে পড়লাম। উঠতে গেলে ব্যথায় বসে পড়ছি। এবার এগিয়ে এলো হৃদ ভাইয়া। হৃদ ভাইয়া বলল, তোর তো ছোটবেলা থেকেই বেশিক্ষণ বসে থাকলে পায়ের রগ টান মারে। আয়, আমি তোকে রুমে নিয়ে যাচ্ছি। বলেই আমাকে ধরতে যাবে পাজা কোলে নেয়ার জন্য। তখনই সামনে এসে দাঁড়ালো অভ্র ভাইয়া আর বলল, থাক থাক ভাইয়া, আর কত সেবা করবেন বোনের? এবার তো তার হবু স্বামীকে একটু সেবা করার সুযোগ দিন। অনেক করেছেন আমার হবু বউয়ের জন্য, তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলতে বলতে আমাকে পাজা কোলে তুলে নিল অভ্র ভাইয়া। আমি অবাক হয়ে তাকালাম রীত আর অভ্র ভাইয়ার দিকে। সবাই আমাদের দেখছে আর মিটিমিটি হাসছে, যা দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। সিঁড়িতে নামতে লাগলেই বলতে লাগলাম, তার পরেরটুকু তো আপনারা জানেনই। আমি তো মেঘাকে ভালোবাসিনি, তাহলে কেন মেঘা আর অভ্রকে একসাথে দেখলে আমার হিংসে হয়, রাগ হয়? কেন কেন কেন? রুমের মধ্যে রেগে ফ্লাওয়ার বক্স ভেঙে কথাগুলো বলল হৃদ। আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি কেন? একজনের কলার চেপে ধরে বলল কথাগুলো। কিন্তু মিস নীলা, আমি তো আপনাকে ভালোবাসি না। ছেলেটি ডেভিল হেসে বলল, একটু ভালোবাসলে কি হয় বলুন তো? আমার মাঝে কি কমতি আছে বলুন যে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আপনার মধ্যে অনেক কমতি আছে মিস নীলা, সেটা আপনি নিজেও জানেন না। কি সেই কমতি বলুন? ছেলেটি কিছু না বলে নীলার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। নীলা হতাশাময় নিঃশ্বাস ছেড়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আকাশ পানে তাকিয়ে আছে। একটু পরেই ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ছন্দাকারে বলল নীলা। কেন বুঝেন না? আমি আপনাকে খুব ভালোবাসি। প্রতিটা রাতের ঘুম আপনি হারাম করেছেন। আমার হাসি খুশিময় দুনিয়াটা থমকে গেছে শুধু আপনার কারণে। প্রতিবার এই হৃদয় আপনার জন্য ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণা আপনি বুঝবেন না। ওয়ান সাইড লাভে যে কত কষ্ট, যন্ত্রণা, তা শুধু তারাই জানে যারা দিনের পর দিন একতরফা ভালোবেসে আসছে। মিস নীলা, আমিও আপনাকে খুব ভালোবাসি, অতিরিক্ত চাই আপনাকে। হ্যাঁ, আপনাকে নিজের করে নিব। আর কটা দিন অপেক্ষা করেন, সময় আসলেই আপনি সবটা জানতে পারবেন। নীলার ভালোবাসার মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। এদিকে ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পাশে এসে শুয়েছে। চট করে চোখ খুলে দেখলাম নীলা এসে পাশে শুয়েছে। আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম আবার। অভ্র শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ কোনো এক নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজ সিন করতে রাগে কপালের রগ ভেসে উঠল অভ্রের। ইউ ইডিয়েট রাস্কেল, তোকে আমি ছাড়বো না। রেগে মেগে বলল অভ্র। তোকে আমায় ভালোবাসতেই হবে। তুই চাইলেও আমার, তুই না চাইলেও আমার। তোকে নিজের খাঁচায় বন্দি করে রাখবো আজীবন। তুই শুধু আমার, হ্যাঁ তুই শুধু আমার। এই অভ্রের শুভ্র পরি তুই। কথাগুলো মনে মনে বলেই ডেভিল স্মাইল দিল অভ্র। একের পর এক সিগারেট ছাতে দাঁড়িয়ে ফুঁকে যাচ্ছে অভ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া অভ্রকে ঘিরে রয়েছে। রাত প্রায় 11টা বাজে, কিন্তু অভ্রর চোখে ঘুম নেই, তাই তো ছাদে দাঁড়িয়ে আছে। সঙ্গী হিসেবে আছে তার সিগারেট। মেঘাকে কাল অনেক কষ্ট দিয়েছে অভ্র, এতে অবশ্য মেঘার দোষ ছিল। মেঘা তখন যদি অভ্রকে ওসব উল্টোপাল্টা কিছু না বলতো, তাহলে হয়তো অভ্রের না রাগ উঠতো না মেঘার শাস্তি পেতে হতো। কাল রাত থেকে এ পর্যন্ত মেঘার সাথে কথা হয়নি অভ্রের। আজ সকালে মেঘাদের বাসা থেকে ফিরেছে অভ্র ও নীলা। নীলাকে বাসায় রেখে অভ্র অফিসে চলে গেছে। একেবারে রাত 9টায় বাসায় ফিরে সে। ফ্রেশ হয়ে নীলা সহ ডিনার করে ছাদে আসে অভ্র। মাথায় তার এখনো রাগ টকবক করছে কাল রাতে সেই পিকগুলো দেখে, যেখানে মেঘা হৃদ সহ বৃষ্টিতে ভিজছে, হাত ধরে রাস্তা পার হচ্ছে, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, কখনো বা দুজনে কড়া রোদে এক ছাতা নিচে দাঁড়িয়ে আছে। আর এই টপিকগুলো একটা আননোন নাম্বারে সেন্ড করা হয়েছে অভ্রের ফোনে। তবে অভ্র জানে এটা কার কাজ, তাই তার মাথায় রাগ চড়ে যায়। পিকগুলো দেখে
হৃদয়টা অদৃশ্য বর্ষণে ঝরতে থাকে, আর অক্ষত হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে রক্তক্ষরণ হচ্ছে। এসব শুধু অভ্র বুঝতে পারছে, অন্য কেউ নয়। কানে ইয়ারফোন গুজে রুমে শুয়ে আছি, মনটা একটুও ভালো নেই। একজন হলো হৃদ বেঈমান, আর একজন হলো হনুমান খাটাস এলিয়েন অভ্র। এই দুজনেই হয়তো আমাকে পাবনার মেন্টাল হসপিটালে পাঠানোর প্ল্যান করছে। একজন ভালোবাসার নাম করে ঠকালো, আর একজন হবু বর বলে যা ইচ্ছে তাই করছে। কাল অভ্র ভাইয়ের ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। মানুষটা না যতটা মুগ্ধ করছে আমায়, তার চেয়ে দ্বিগুণ বিষিয়ে দিচ্ছে এই হৃদয়। একজনকে ভালোবেসে শুধু ধোকাটাই হয়তো আমার প্রাপ্য ছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা মনেই নেই। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে আগে বেলকনিতে গেলাম। ইতিমধ্যেই সূর্যের মিষ্টি আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে। গ্রিল ভেদ করে মিষ্টি এক ফালি রোদ এসে পড়েছে আমার কপালে। পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে, সাথে মৃদু বাতাস বইছে। শুভ্র সতেজ আবহাওয়ায় একটা লম্বা নিঃশ্বাস নিলাম। সব মিলিয়ে এক অমায়িক সৌন্দর্যে সেজে উঠেছে প্রকৃতি। হঠাৎ চোখ যায় বেলকনির এক কোণে পড়ে থাকা একটা গোলাপের তোড়া, সাথে একটা গিফট বক্স। অবাক হয়ে দুপা এগিয়ে ফুলের তোড়া আর বক্সটা হাতে তুলে নিলাম। উল্টে পাল্টে দেখলাম কোনো নাম মেনশনের কার্ড নেই। এতে আরো বেশি আশ্চর্য হলাম। কে আমাকে গিফট দিতে যাবে? গিফট দেওয়ার মতো মানুষ এই মুহূর্তে আমার কেউ নেই। তবে তাজা গোলাপের ঘ্রাণ নাকে লাগাতেই এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। ফুলগুলোতে নাক গুজে দিয়ে ঘ্রাণ নিতে থাকলাম। লাল টকটকে গোলাপগুলোর রূপ সৌন্দর্য যেন উতলে পড়ছে। হঠাৎ করে কি জানি হলো, তাই গোলাপের তোড়া থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুজে দিলাম। বক্সটা আর ফুলের তোড়াটা পাশের টেবিলে রেখে দুহাত গিরিলে মুঠিবদ্ধ করে আকাশের পানে চেয়ে রইলাম, আর গলায় সুর তুললাম। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। হঠাৎ দরজায় কারো কড়া নাড়ার শব্দে মেঘার গানটা বন্ধ হয়ে গেল। কান থেকে ফুলটা খুলে রুমে গিয়ে দরজাটা খুললাম তাড়াহুড়ো করে। দরজার ওপাশে মিঠি দাঁড়িয়েছিল এতক্ষণ। কিরে, কি হয়েছে? এমনভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? বললাম আমি। কটা বাজে খেয়াল আছে তোমার? ভার্সিটি যাবা না? যাব। তুই যাবি না কলেজ? হুম, যাব। আচ্ছা, ফ্রেশ হয়ে নিচে আসো। বলেই মিঠি চলে গেল। দরজা বন্ধ করে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একেবারে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। নিচে মা, বড় মা, মিঠি, হৃদ ভাইয়া, টিয়া ভাইয়া, আব্বু সবাই খাবার টেবিলে বসে টুকটাক কথা বলছে। নিচে গিয়ে হাসি মুখে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে মিঠির পাশে চেয়ার টেনে বসে পড়লাম। টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। নিচে নেমে গেট থেকে বেরোতেই নীলাকে চোখে পড়ল। সে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে হয়তো ওই অব্র হনুমান রাক্ষসটা বসে আছে। আমি নীলার কাছে গিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে কেন? কেন আসতে পারি না বুঝি? তোকে আসতে কি মানা করেছি আমি? তাহলে এমন প্রশ্ন করস কেন? হয়েছে মেরি জান, আর এমন প্রশ্ন কখনো করবো না। চল, দেরি হয়ে যাচ্ছে, বলে নীলার হাত ধরে হাঁটা শুরু করলাম। এই এই, কই যাচ্ছিস? গাড়ি থাকতে রিকশায় করে কেন যাব? কেন, রিক্সাতে যাওয়া যাবে না বুঝি? আজ রিক্সা করেই যাব, জেদ নিয়ে বললাম আমি। ভাইয়া কেমন সেটা তুই জানিস, তাই এমন পাগলামি না করে গাড়িতে ওঠ। বলেই নীলা আমাকে গাড়ির সামনে এনে দাঁড় করালো। নীলা গিয়ে পেছনে বসলো, আর অগত্যা আমাকে ওই হনুমানটার সাথে বসতে হলো। গাড়িতে বসে একবার অভ্র ভাইয়ের দিকে তাকাইনি আমি, আর তাকাতেও চাই না। তাকালেই কালকের কথা মনে পড়ে যাবে, যে আমি এখন কোনো মতে মনে করে নিজের মুডটা নষ্ট করতে চাই না। গাড়ি থামলো ভার্সিটির গেটের সামনে। নীলা লাফিয়ে নামলো আর দ্রুত ভার্সিটিতে ঢুকে পড়লো। তা দেখে ভয়ে আমার বুকটা দূর দূর করতে লাগলো। না জানি আজ এই হনুমানটা আমার গলাটা না টিপে দেয়। এসব মনে মনে বলে আর চোখে ওনার দিকে তাকালাম। উনি একদৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন, যা আমাকে ভয় অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আমি এবার গাড়ির দরজাটা খুলে যে বাইরে বেরোতে যাব, অমনি উনি খপ করে আমার হাতটা টেনে ধরে নিজের বুকের মাঝে ফেললো। আমি নিজেকে ছড়ানোর জন্য ছটফট করছি, আর উনি আমাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টিতে। ছাড়েন আমাকে, লেট হয়ে যাচ্ছে, ক্লাস মিস হয়ে যেতে পারে। এবার উনি আমার কথার উত্তর না দিয়ে আমার কপালে একটা কিস করলেন। আমি কেঁপে উঠলাম আলতো। জান, এত ছটফট করলে চলবে নাকি? হ্যাঁ,
বিয়ের পর তো সবসময় আমার সাথে আমার কাছেই থাকতে হবে তোমাকে। স্লো ভয়েজে বললেন উনি, আর আমাকে ছেড়েও দিলেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটিতে ঢুকে পড়লাম দ্রুত পায়ে। এই লোকটা আসলে একটা বহুরূপী, সাথে এই নীলা ডাইনিটাও। আমাকে একা ফেলে ভার্সিটি ঢুকে পড়লি, তাই না? দাঁড়া, তোর 12টা আমি বাঁচাবো। রাগে ফুসফুস করে বলতে বলতে ক্লাসরুমের দিকে এগোলাম। আর এদিকে অভ্র তার শুভ্রপরীর কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। রিত ভাইয়া, তোমার কদিন পর বিয়ে, আর তুমি কিনা বলছো তুমি এই বিয়ে করতে পারবে না, আবার বলছো তুমি আমাকে ভালোবাসো। আর কত নোংরা রূপের বহিঃপ্রকাশ ঘটাবে তুমি, হ্যাঁ? কখনো বলছো ভালোবাসি, কখনো বলছো তোকে বিয়ে করতে পারবো না, কখনো বলছো তুমি এই বিয়ে করতে পারবে না, আবার এখন আমাকে বিয়ে করতে চাইছো, বলছো ভালোবাসো আমায়। এসব কি, হ্যাঁ কি? আমাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠানোর ধান্দা আছে নাকি তোমার? নাকি আমাকে সুখে থাকতে দিতে চাইছো না তুমি? রাগে গজগজ করে কথাগুলো বললাম আমি। কুল ডাউন মেঘু, কুল ডাউন। প্লিজ ডোন্ট কল মি মেঘু। ওকে ওকে, বাট মেঘা, তুই যেসব আমার ব্যাপারে ভাবছিস তা একেবারেই নয়। তুই আমাকে ভুল বুঝছিস। লিসেন, তোমাকে আগে ভুল বুঝতাম, কিন্তু এখন ঠিকটাই বুঝি। মেঘা প্লিজ এমন করিস না, প্লিজ। বলেই খপ করে আমার হাত চেপে ধরে বলল রিত ভাইয়া। রিত ভাইয়া হাত ছাড়ো আমার। মেঘলা, আমি তোকে ভালোবাসি। এবার এক ঝটকা মেরে রিত ভাইয়ার হাত ছেড়ে ছাদ থেকে নেমে পড়লাম। এই রিত ভাইয়ার কত যে অভিনয় জানে আল্লাহ ভালো জানে। ছাদে উঠেছিলাম ভেজা কাপড় মেলে দিতে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় রিত ভাইয়া। তার পরের অংশ উপরে দেওয়া আছে। রুমে গিয়ে একা একাই বকবক করছি, তখন রুমে ঢুকলো আমার পেয়ারের আম্মু। মেঘলা, তাড়াতাড়ি রেডি হ, আজ তোর নানুর বাসায় যাব। তাই আম্মু? আচ্ছা আমি রেডি হচ্ছি, মিঠিকে গিয়ে বলো রেডি হতে। নীল আসছে, ও আমাদের সাথে যাবে। ওকে আম্মু। আম্মু চলে গেল। আমি গুনগুন করে গান গাইতে গাইতে আলমারি থেকে একটা লাল রঙের লং 3 পিস বের করলাম পরার জন্য। এরপর ঢুকলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলাম। তখনই ফোনের রিংটং বেজে উঠল। একটু এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম নীলা কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, রেডি হোসনি কেন? রেডি হচ্ছি। তুই রেডি হয়েছিস? অনেক আগেই রেডি হয়ে বসে আছি। কি রে, তোর মতলব কি? হ্যাঁ, আমার নানাকে পটানোর মতলব করেছিস নাকি? বললাম আমি, কিন্তু আফসোস তিনি তো বেঁচে নেই। ধুর, তুই যে কি বলিস না। আচ্ছা রাখ তুই। বলে ফোনটা কেটে দিল নীলা। আমি মুচকি হাসলাম, কারণ সে রাগ করেছে। এরপর রেডি হয়ে নিচে গেলাম। নিচে মিঠি, আম্মু, বড় আম্মু, মুহিত ভাইয়া, টিয়া বসে আছে, তা আমার অপেক্ষায়। আমাকে দেখতে পেয়ে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। আব্বু, বড় আব্বু, রিত ভাইয়া ব্যবসার কাছে ব্যস্ত, তাই যেতে পারবে না। কিরে মেঘলা, সাজতে তোর এতক্ষণ লাগে? এত সাজার কি প্রয়োজন? হ্যাঁ, বলল ভাইয়া। ভাইয়া, আমাকে দেখে কি তোর মনে হয় আমি সেজেছি? তা নয় তো কি, পেতনির নানি একটা। আমি পেতনি না, তোর বউ পেতনি, তোর শালি পেতনি, তোর শালা প্রেত ভূত। কিছুটা রেগে বললাম আমি। এই, তোদের বক বক বন্ধ করে আয়। বলেই সবাই বাড়ি থেকে বেরিয়ে মাইক্রোতে বসার উদ্দেশ্যে পা বাড়ালো। মাইক্রোতে উঠে বসলাম, তাও ভাইয়ার পাশে। কিছু দূর যেতেই নীলাকে রাস্তার মোড়ে দেখতে পেলাম। নীলা হেসে আমার পাশে বসলো। নীলাকে আজ নীলপরি লাগছে। নীল কালারের একটা লং 3 পিস ম্যাচিং ওড়না আর হোয়াইট কালারের প্লাজো। ফর্সা শরীরে নীল কালারটা বেশ মানিয়েছে। কানে স্টোনের একজোড়া দুল, চোখে কাজল, আর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপ বাম, আর চুলগুলো ঝুটি করা। আমি মেয়ে হয়ে নীলার ওপর বেশ বড়সড় একটা ক্রাশ খেলাম। নীলা সবার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। হঠাৎ চোখ গেল আমার পাশে বসে থাকা মুহিত ভাইয়ার ওপর। ভাইয়া এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে, তা দেখে আমি মুচকি হাসলাম। আমি জানি মুহিত ভাইয়া নীলাকে বেশ পছন্দ করে। হঠাৎ একটা গান বেজে উঠল মাইক্রো সাউন্ড বক্সে। तेरी मेरी गल्लाए होगे मशहूर, करना कभी तो मुझे नजरों से दूर, किते चलिए तू किते चलिए तू किते चलिए, जरदाए दिलिए तू जाने दिया तू, तेरे बिना मैं न रहूं मेरे बिना तू, किते चलिए तू किते चलिए तू किते चलिए। গানটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল শেহনাজ গিল আর সিদ্ধার্থ শুক্লার কথা। ইস, দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। বিশেষ করে শেহনাজ গিল। উনি তো সিদ্ধার্থ শুক্লা বলতে পাগল ছিল। এমন ভালোবাসার বহিঃপ্রকাশ আমি এর আগে কোনো জুটির মধ্যে দেখিনি। হঠাৎ সেদিন সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সংবাদ শুনে মিনিট দুয়েক থমকে গিয়েছিলাম। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যে সিদ্ধার্থের মা আর শেহনাজের কি হবে। এখনো তাদের কথা খুব মনে পড়ে, খুব। এসব ভাবছি,
হঠাৎ নীলার কথায় ভাবনার জগৎ থেকে বেরোলাম। মেঘা, তোকে আজ লাল ড্রেসে লাল পরি লাগছে। আমার ভাই আজ হার্ট অ্যাটাক না করে। কানে কানে বলল নীলা। দূর, চুপ থাক পেতনি। আমাকে পরি নয়, তোকে পরি লাগছে। নীল ড্রেসে নীল পরি। এ আর পাম মারিস না বোন। নীলা পেতনি, তুই জানিস আমি মিথ্যা বলি না। ভালো হয়ে যাও মেঘলা, ভালো হয়ে যাও। বিয়ের পর কিন্তু এই পেতনির অর্ডার মতো চলতে হবে। আফটার অল আমি তোমার হবু ননদিনী। দুষ্ট হেসে বলল নীলা। আমি না, তুই আমার অর্ডার মেনে চলবি, দেখিস। আমার এই কথায় নীলা খিলখিল করে হাসতে লাগলো। আর আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। আমি তো হাসির মতো কিছু বলিনি, তাহলে এই পেতনিটা হাসতেছে কেন? দীর্ঘ 1.5 ঘন্টা পর নানুর বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে সবাই আমাকে ঘিরে ধরলো, এটা ওটা বলে লজ্জা দিতে লাগলো। তোর হবু হাজবেন্ড কেমন রে? দেখতে মাশাল্লাহ সেই। তুই এই বিয়েতে খুশি তো? তোর হবু বর কেমন কেয়ারিং? বিয়েতে সাজগোজের প্ল্যান কি? ইত্যাদি। মাথাটা পুরো ভনভন করতে লাগলো। সবার প্রশ্ন এড়িয়ে নীলাকে নিয়ে ওপরে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম, সব কাজিন মিলে আড্ডা দিচ্ছি ড্রয়িং রুমে। নীলাকে সবাই কম বেশি চিনলেও আমার বড় মামার ছেলে রিয়ান ভাইয়া চেনেন না, কারণ তিনি কিছুদিন হলো আমেরিকা থেকে দেশে ফিরেছেন লেখাপড়া শেষ করে। রিয়ান ভাই আমার ছোটবেলার ক্রাশ ছিলেন। দেখতে হ্যান্ডসাম খুব, কথাবার্তা চলন ফিরন সব দিক দিয়ে তিনি বেস্ট। কিরে মেঘলা, উনি কে? চিনলাম না তো। বলল রিহান ভাইয়া। আমার বান্ধবী নীলা, আর আমার হবু ননদ। হেসে বললাম আমি, যদিও ননদ মানি না বান্ধবী ছাড়া। ও আচ্ছা, তো মিস নীলা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? হেসে বলল নীলা। আমিও আলহামদুলিল্লাহ ভালোই। তো কিসে পড়েন আপনি? আমি মেঘার সাথে এক ক্লাসে পড়ি। আপনি? আমি আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরলাম সবে কয়েকদিন হলো। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছেন? বাবা, ভাইয়া আর আমি। কেন, আপনার মানে? না, 5 বছর আগে তিনি গত হয়েছেন। অস্বস্তি নিয়ে বলল নীলা। সরি মিস নীলা, আমার এমন প্রশ্ন করা ঠিক হয়নি। ইটস ওকে ভাইয়া। তো তোমায় একটা প্রশ্ন করতে পারি? বলুন। তোমার বয়ফ্রেন্ড নেই? ডোন্ট মাইন্ড। না, আমি পিওর সিঙ্গেল। হেসে বলল নীলা। নীলার এমন উত্তরে বেশ খুশি হলো রিহান। কেন খুশি হলো তা রিহান নিজেই জানে না। নীলার হাসি দেখে রিহানের বুকটা ধক করে উঠলো। তার মন একটাই কথা বলছে, এত সুন্দর স্নিগ্ধ হাসি আগে কখনো কোনো মেয়ের দেখেনি। এদিকে আরেকজন নীলা আর রিহানের কথাবার্তা হাসাহাসি দেখে জ্বলে পুড়ে খাক হচ্ছে। হাত দুটো শক্ত করে মুঠ করে নিয়ে দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আর বলছে, জান, তোমায় এর মূল্য চুকাতেই হবে। তোমাকে এর মূল্য চুকাতেই হবে। এদিকে অব্র অফিস থেকে ফিরে দেখলো নীলা নেই। হঠাৎ মনে পড়ে গেল নীলা তো মেঘার নানুর বাসায়। বাড়িটা কেমন যেন খালি খালি লাগছে। নীলা ছাড়া বাড়িটা কেমন যেন গুনশান হয়ে পড়ে থাকে। নীলাকে খুব ভালোবাসে অভ্র। মায়ের পরে তার হৃদয়ে নীলার জায়গা। মা নেই, কিন্তু তার ছোট বোনটা মায়ের অভাব পূরণ করেছে। মায়ের মতো তাকে শাসন করে ভালোবাসে, আবার অভিমান করে। এসব ভাবতে ভাবতে রুমে গেল অভ্র। রুমে গিয়ে আগে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে চোখ পড়লো দেয়ালে টাঙানো মেঘার ছবির উপর। আনমনে মুচকি হেসে দিল অভ্র। তুমি আমার শুভ্র পরী। তুমি আমার এই রুক্ষ হৃদয়কে পুনর্জীবিত করেছ। আমার সেই কালো অতীতকে তোমার জন্য হলেও কিছুটা ভুলতে পেরেছি। তোমাকে দেখেই